গল্পের 15তম পর্বতে আমরা দেখতে পাই চারজনের সাথে ঘটে যাওয়া এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবগুলো দেখাতে থাকে। তারপর আমাদেরকে দেখানো হয় ডেট নাইট, আসলে সেই রাতে কি হয়েছিল জাইর বাসায় সেটা দেখাতে থাকে আর মিউজিক বাজতে থাকে। ইউনহিজা জাইকে ধরে রেখেছে তাকে মেরে ফেলার জন্য। সেই সময় চারজন বলে আপনি কেন এসব করতেছেন? ইউনহিজা বলে আমি তোমাকে বলেছিলাম না যেসব ব্যক্তি তোমাকে দুর্বল বানিয়ে দেওয়ার চেষ্টা করবে সবাইকে আমি খুন করে ফেলবো। তারপর জাই চুল ধরে টেনে নিয়ে যেতে লাগলে সেই সময় তার সন্তান তাকে ধাক্কা মেরে ফেলে দেয় জাইকে বাঁচানোর জন্য। তারপর তার বাবা অনেক বেশি রেগে যায় আর তাকে গলা চেপে ধরে। চাইডোজেন জাইকে বলে তুমি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। তারপর তার বাবা তার সন্তানকে মারতে চেয়েও মারতে পারে না, তখন তাকে অনেক জোরে ফেলে দেয়। ইউনহিজা বলে এই মেয়েটিকে আমার কাছে রেখে দিয়ে তুমি এখান থেকে চলে যাও, আর আজকের পর থেকে আমার কথার কোনো অবাধ্য তুমি হবে না। চাইডোজেন তার বাবাকে বলে 10 মিনিট হয়ে গিয়েছে এখন, আর পুলিশও এখন চলে এসেছে। ইউনহিজা পুলিশ আসার শব্দ শুনে সে আশেপাশে দেখতে থাকে। সেই সময় চাইডোজেন তার বাবাকে হাতুড় দিয়ে পিছন থেকে অনেক জোরে আঘাত করে আর সাথে সাথে তার বাবা পড়ে যায় নিচে। তখন সে আস্তে আস্তে উঠতে থাকে, তারপর বড় চোখ করে তার দিকে তাকিয়ে থাকে এবং তার হাতে হাতুড়িটি দেখে তখন সে জোরে ঘুষি মারে থাকে। চারজন সে ওখানে পড়ে যায়। সেই সময় তার বাবা তাকে বলে অনেক ভালো কাজ করেছো, এটা তোমাকে অনেক আগেই করতে হতো, এখন তোমাকে আমার সন্তান মনে হচ্ছে। আর তার কাছে গিয়ে বলে তোমার বড় ভাইয়ের থেকে তোমার মধ্যে আমার রক্ত অনেক বেশি আছে। সে হাসতে থাকে। ইউনহিজা চারজনকে বলে হাতুড়টি তো আমি তোমাকেই দিয়েছিলাম, আজকের দিনটা তুমি কখনোই ভুলে যেও না, আর এমনিও তুমি কখনোই ভুলতে পারবে না। আর জাইকে বলে তোমার সাথে আমার খুব শীঘ্রই দেখা হয়ে যাবে। তারপর সে পালিয়ে যায় ওখান থেকে আর তারা দুজন একে অপরকে দেখে অনেক বেশি কান্না করতে থাকে। মনে মনে যাই সে বলতে থাকে এই সেই ব্যক্তি যে আমার জীবনটা বাঁচিয়েছে। তারপর আমরা দেখতে পাই সেই ডক হাউসের মধ্যে জাইকে বেঁধে রাখা হয়েছে আর মনে মনে বলতে থাকে আমাদের এই দুর্ঘটনা না জানি কবে শেষ হবে। তার সামনে হাতুড়িটি নিয়ে দাঁড়িয়ে ছিল ইউনহিজা। অপরদিকে চারজন চলে আসে ইউরাকে অ্যারেস্ট করার জন্য। গাড়িতে বসে থাকে, আবারও সে তার বাবার হাতুড়টি তুলে নেয়। তারপর গাড়ি থেকে বের হয়ে আসলে তার সামনে দাঁড়িয়ে থাকে ইওরা আর সে সামনের দিকে হেঁটে যেতে থাকে। চাইডোজেন মনে মনে বলতে থাকে আমাদের এই ভয়ানক কাহিনী শেষ সময় চলে এসেছে। এ পাশে তখন আমরা দেখতে পাই যাই বাসায় বসে থেকে নিউজ দেখতে থাকে। নিউজে বলে ইউনহিজা আবারও বৃদ্ধ কাপলকে সে হত্যা করেছে। জেল থেকে বের হওয়ার পর সে একজন পুলিশ অফিসারকেও হত্যা করেছে। পুলিশ অফিসাররা এখন পর্যন্ত সিরিয়াল কিলারের ঠিকানা খুঁজে বের করতে পারেনি। গত 10 দিন ধরে সে নিখোঁজ। দেশের মানুষ তার উপর অনেক বেশি রেগে যাচ্ছে। অপরদিকে পুলিশ অফিসাররা ওয়ান্টেড লিস্টে ইউনহিজা ইউরার পোস্টার সব জায়গায় লাগিয়ে দিচ্ছে। অন্য সব ডিটেকটিভরা তার ডগ হাউস থেকে শুরু করে সব জায়গায় খুঁজতে থাকে। এপাশে গিলমন অন লিসিয়ং এর বাবাকে প্রশ্ন করে আপনি কতগুলো বাড়ি আপনার ছেলের নামে নিয়েছেন? তখন সে বলে 2টি। যাই তার বাসায় বসে থেকে ভাবতে থাকে আমরা ধীরে ধীরে আমাদের জীবনটা গোছাচ্ছিলাম, যখন থেকে ইউনহিজা পালিয়ে গিয়েছে সবকিছু আবারও শেষ হয়ে যাচ্ছে। চাইডোজেন পুলিশ স্টেশন থেকে বের হতে লাগলে সেই সময় রিপোর্টার হানজি তাকে প্রশ্ন করে তুমি কি জাইর সাথে রিলেশনশিপে এখনো আছো? আমি শুধু এটি জানতে চাই, কারণ অফিসার গো এর ফিনারেলে তোমার মা ও জাইকে আমি একসাথে দেখেছিলাম। চাইডোজেন তার কথায় সে কোনো উত্তর না দিয়ে সে ওখান থেকে চলে যায়। এর পাশে চাইডোজেন তার ডেস্কে এসে বসলে অফিসার গো এর কথা অনেক বেশি মনে পড়ে। এটি ভেবে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। রিপোর্টার হানজি ডিটেকটিভ কাংকে বলে আমি তার সাথে পুলিশ একাডেমিতে দেখা করেছিলাম এবং একজন সাইকোর সন্তান ভালো বিষয় নিয়ে আমাকে অনেক বেশি জ্ঞান দিচ্ছিল। তার সাথে কথা বলার পর প্রথম থেকে আমি তাকে অনেক ছোট করে দেখেছিলাম, যেটি আমার সম্পূর্ণ ভুল ছিল। অপরদিকে গিলমন অন ইউনহুর কাছে হসপিটালে আসা আর তাকে বলে তুমি জেল থেকে বের হওয়ার পর অপরাধ করেছো, তারপর তুমি কাউকে মেরে গাড়ি চুরি করেছো, একটা চুরির মামলাও তোমার নামেই হবে, তোমার তো আবার অনেক বেশি শাস্তি ভোগ করতে হবে। আমি শুনেছি তুমি তোমার মা ও বোনকে বাঁচানোর জন্য গিয়েছিলে। আমি তো কখনো ভাবিনি যে তোমার মা ও বোন যেভাবে ইউনহিজা তাদেরকে কষ্ট দিয়েছে তারা কখনোই ভুলতে পারবে না। সেই রকম তুমিও যেসব ভিকটিমদের উপর অ্যাটাক করেছিলে তারাও কখনো তোমাকে ভুলতে পারবে না। হসপিটাল থেকে বের হলেই তুমি আবার জেলের ভিতর চলে যাবে। তারপর সে উঠে যেতে লাগলে ইউনহু বলে একজন প্রসিকিউটরের সাজা শোনানোর জন্য হসপিটালে চলে এসেছে। তুমি কি তোমার শাস্তি ভোগ করেছিলে? তুমিও তো এখন পর্যন্ত এই ঘটনা কাউকে বলনি। এমনিও আমি কোনো কিছু বললে কেউ আমার কথা বিশ্বাস করবে না। সেই সময় গিলমন অন বলে যারা আমার মা বাবাকে হত্যা করতে এসেছিল তাদের একজনকে আমি চাকু মেরে দিয়েছিলাম যখন আমার বয়স মাত্র ছিল 12 বছর। সে আমার বাবা মাকে ইচ্ছামতো হত্যা করেছে। পরে আমি জানতে পেরেছিলাম সেটি একটা মার্ডার ছিল, পরিকল্পিত। আমি যখন হসপিটালে ছিলাম তখন আমি কোনো কিছুই বুঝতে পারিনি। চাকু মারার পর থেকে আমি আমার নিজের হাতের দিকে তাকাতেই পারতাম না। সেই সময় যাই সে আমার পাশে ছিল আর তার ফ্যামিলি আমাকে অনেক বেশি ভালোবেসেছিল। তাদের ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না আমাদের জীবনে। এই জন্যই আমার বোনকে তুমি কখনোই হাত দিবে না। ইউনহো বলে আমার ছোট ভাই সেও এরকমটাই করতো, তোর বোনকে যেভাবে হোক সে বাঁচাতো, ঠিক তোমার মতনই। এই জন্যই তুই কখনো আমার মতো আমার ছোট ভাইকে
শয়তান ভাবিস না, আর তোর ছোট বোনকে আমার তরফ থেকে সরি বলে দিস। এই কথাগুলো শুনে তারপর সে ওখান থেকে চলে যায়। গিলমন অন যাওয়ার পথে তার সাথে দেখা হয়ে যায় চাইল্ডজনের সাথে। ইউন হিজা ইউরাকে নিয়ে ইনভেস্টিগেশন আমরা করতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কিছু পাইনি। চাইল্ডজন বলে আমরা সব পুরনো কেসগুলো দেখতেছি, তাদেরকে যেভাবে হোক না কেন খুঁজে বের করার চেষ্টা করতেছি। গিলমন অন বলে জাইর অবস্থা এখন মোটেও ঠিক নেই, সে আমাকে তার প্রবলেম সম্পর্কে কোনো কিছুই বলবে না, আর তোমাকেও তো কখনো বলবে না। তারপর তার বড় ভাইয়ের সাথে দেখা করতে আসে। ইউনহু বলে একজন পুলিশ অফিসার এখানে কি করতেছে, আমি বলেছিলাম না আসতে। চাইল্ডজন বলে দেখা করতে এসেছি, তোর সাথে মারতে আসেনি, তুই ঠিক আছিস? এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে। ইউনহু বলে তুই ঠিক আছিস তো? তখন সে বলে মা ও সোজনকে বাঁচানোর জন্য তোকে ধন্যবাদ, আমি সবকিছু অতীতে ভুলে যাব। তুই সব সময় একটা জিনিস মনে রাখবি, তোর একটা বাড়ি আর একটা ফ্যামিলি আছে, এই জন্য কোথাও তুই দূরে চলে যাস না। তারপর সে উঠে চলে যেতে লাগলে সেই সময় ইউনহু বলে তুই কি সত্যি ওই রাতে বাবাকে মেরে ফেলতে চেয়েছিলি? তারপর সে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকলে বলে তুই কি এখনো আমাকে বলবি না? চাইল্ডজন তার বড় ভাইকে বলে তুই কেন আমার জন্য হাতুড়টি লুকিয়েছিলি? ইউনহু বলে বাবা একটা শয়তান, সেটি আমার মন কখনোই মানতে চায়নি, আমি তো কোনো নর্মাল ব্যক্তি না, কিন্তু তুই একটা মানুষ, তোর যতই রাগ উঠুক না কেন তুই সেটি কন্ট্রোল করতে পারিস, এই জন্যই তুই নিজের খেয়াল রাখিস, আর বাবার জন্য আমি একটা ডাস্টবিনের টুকরো মাত্র, এই জন্যই আমি চাই তোর যেন কোনো ক্ষতি না হয়ে যায়। এ পাশে আমরা দেখতে পাই যাই চাইল্ডজনের জন্য খাবার রান্না করতে থাকে। সেই সময় চলে আসে চাইল্ডজন, তারপর তার রান্নায় সাহায্য করতে থাকে এবং রান্না শেষ হয়ে গেলে তার দুজন একসাথে খেতে বসে আর একজন অপরজনের দিকে তাকিয়ে থেকে হাসতে থাকে। চাইল্ডজন রুমের ভিতর এসে তার মায়ের ছবি নিয়ে বলে কালকে তো তোমার মায়ের জন্মদিন তাই না? যাই বলে আমি ম্যানেজার ও আমার বড় ভাই কালকে আমরা কবরস্থানে যাচ্ছি, পুলিশ তো আছে, তারা যেভাবে হোক আমাকে রক্ষা করে ফেলবে, আর আমার মায়ের ফ্যানদের সাথে আমি দেখা করতে চাই না, তাই আমি তো তখন যাব যখন কেউ থাকবে না। চাইল্ডজন বলে আমি কি তোমার সাথে আসতে পারি? তোমার মাকে আমি হ্যালো বলতে চাই। তারপর যাই সে ঘুমিয়ে পড়লে আবারও সে খারাপ স্বপ্ন দেখতে থাকে, সেই রাতে যেখানে চাইল্ডজন তার বাবাকে অনেক জোরে হাতুড়টি দিয়ে মারে, যেটি দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, তার ঘুম ভেঙে যায়। অপরদিকে চাইল্ডজন তার বাবার কেস নিয়ে সে ইনভেস্টিগেশন করতেছে, কোথায় কোথায় গিয়ে তার বাবা লুকিয়ে পড়তে পারে সেই সব জায়গার ম্যাপ সেগুলো দেখতে থাকে। তারপর তার কাছে ঘুম থেকে উঠে আসে যাই। চাইল্ডজন তার এই অবস্থা দেখে সেও কিছুটা ভয় পেয়ে যায়, জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? তখন সে বলে আমি তোমার সাথে থাকতে চাই, আর মনে মনে বলতে থাকে আমরা বাকি সব কাপলদের মতোই নর্মাল থাকতে চেয়েছিলাম, আমরা অনেক কষ্ট করতেছি একজন অপরজনকে সাহায্য করার জন্য। তারপর তারা দুজন দুপাশে ঘুমিয়ে পড়ে। যাই ঘুম থেকে উঠে দেখতে পায় চাইল্ডজন সে ঘুমিয়ে আছে, তার কাছে গিয়ে সে মনে মনে বলতে থাকে আজকে ঠিক 12 বছর পর সময় সামনের দিকে যেতে শুরু করেছে, আমরা আমাদের জীবনের সব প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করেছি, এখন ঠিক নিজের মতো করে খুশি থাকার চেষ্টা করতেছি। তারপর সে ওখানে ঘুমিয়ে পড়ে। অপরদিকে সোজিন তার মাকে এসে বলে আপনি সব সময় কাজ করেন, আপনার একটু আরাম করার প্রয়োজন। তার মা বলে আমি ঠিক আছি, এতটুকু কাজ তো আমি করতেই পারি। ইউনহু জেলের ভিতর চলে যাওয়ার আগে আমি তাকে অনেক কিছু খাওয়াতে চাই। তারপর সেখানে চলে আসে গিলমনন, আসলে সে তাদের রক্ষা করার জন্য এই ফ্ল্যাটে তাদেরকে থাকতে দিয়েছে। তারপর তাদেরকে বলে ইয়ন হিউজা অ্যারেস্ট না হওয়া পর্যন্ত আপনাদেরকে এখানেই থাকতে হবে, স্মার্ট ওয়াচ সবসময় আপনারা পরে রাখবেন, সরি আপনাদেরকে দিতে দেওয়ার জন্য। চাইহি সোজিন তারা দুজন তাকে ধন্যবাদ দেয় তাদেরকে সহযোগিতা করার জন্য। যাই রেডি হয় তার রুম থেকে বের হয়ে নিউজে দেখতে পায় ইউন হিজা 12 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত তাকে কেউ অ্যারেস্ট করতে পারেনি, যেটি শুনে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায় ও মনে মনে ভয় পেতে থাকে। অপরদিকে রেডি হতে থাকে চাইল্ডজন, সেই সময় তার মোবাইলে ফোন দেয় ইয়োরা আর বলে আমি সারেন্ডার করতে চাই, যেটি আমরা গত পর্বতে দেখেছিলাম। তারপর সে গাড়িতে করে যেতে থাকে আর ডিটেকটিভ কিমকে ফোন দিয়ে জানায় ইয়োরা আমাকে ফোন দিয়েছিল, সে সারেন্ডার করতে চায়। আরো তাকে বলে কিডন্যাপ করে রেখেছে ইউন হিজা, এটা কোনো ট্র্যাপ হতে পারে, তাই আমি যে লোকেশনে পাঠাচ্ছি সেখানে তুমি চলে আসো। ডিটেকটিভ কিম বলে আমি আসতেছি, তাই তুমি থেমে যাও। তারপর সে জাইকে ফোন দিয়ে জানায় আমার আসতে একটু লেট হবে, তাই তুমি ওখানে চলে যাও, সে আসলে তোমার বাবা মা অনেক বেশি খুশি হয়ে যাবে, তোমার মা বাবা সব সময় তোমার মুখে হাসিটি দেখতে চেয়েছিল। এই কথাগুলো শুনে তার মন ভালো হয়ে যায়, সেও তখন হাসতে থাকে। গিলমন অন চলে আসে তার আসল বাবা মার কবরস্থানে ফুল দেওয়ার জন্য। তারপর তাদের ছবির দিকে তাকিয়ে বলে হাই মম, এখন থেকে আমি রেগুলার তোমার সাথে দেখা করতে আসবো, বলে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এ পাশে আমরা দেখতে পাই যাই রাস্তা দিয়ে কবরস্থানের দিকে যাওয়ার পথে তারা দেখতে পায় রাস্তার মাঝখানে একটা নষ্ট গাড়ি সেখানে পড়ে আছে। তারা ভাবে হয়তোবা গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য তারা থেমে যায়। ম্যানেজার পিছনে থাকা পুলিশ অফিসারদেরকে বলে সামনে একটা গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, তাই আপনারা গিয়ে চেক করুন। তারপর পুলিশ অফিসার চেক করতে গেলে আমরা দেখতে পাই সেখানে গাড়ির ভিতর ছিল ইয়োরা। পুলিশ অফিসার তাকে দেখে চিনে ফেললে সে সময় ইয়োরা তাকে ইনজেকশন দিয়ে দেয় আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে যায়, যেটি বাইরে থেকে অন্য পুলিশ অফিসার ও যাই দেখতে পেয়ে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর দ্বিতীয় পুলিশ অফিসারের গলা
গলা চেপে ধরে ইউন হিজা আর তাকে সাথে সাথে সে মেরে ফেলে। তারপর হাতুড়ি দিয়ে গাড়ির জানালাটা ভেঙে ফেলে। ম্যানেজার তখন বলে এখান থেকে বের হয়ে তাড়াতাড়ি পালিয়ে যেতে। তারপর ম্যানেজার বের হলে তার গলা চেপে ধরে রাখে। অপরদিকে ইওরা জাইর মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে ফেলে। এ পাশে চাইল্ড্রেন সে একা একা যেতে থাকে। সেই সময় তার মোবাইলে কল আসে জাইর মোবাইল থেকে। তারপর সে রিসিভ করলে তার বাবা বলে চাইল্ড্রেন তার ভয়েস শুনতে পেয়ে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর তাড়াতাড়ি গাড়ি থামিয়ে ফেলে। সে সময় তার বাবা বলে কেমন আছো। তার কথা শুনতে পেয়ে সে পুরোই ভয়ে কাঁপতে থাকে আর বলে তুমি জাইর সাথে কি করেছো আমাকে বলো। ইউন হিজা বলে এখন তো সে ঠিক আছে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। চাইল্ড্রেন তার কথা শুনে পুরো পাগল হয়ে যায় আর বলে মনে রাখিস ওর গায়ে যদি তুই হাত দিস তাহলে তোর আমি হাত ভেঙে দিব। ইউন হিজা বলে আসো আর তোমার বাবার সাথে দেখা করো, একা আসবে চুপচাপ। তার বাবার কথাগুলো শুনে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় ও রাগান্বিত হয়ে যায়। তারপর সে চিৎকার দিতে থাকে। গাড়িতে বসে থেকে অতীতের কথাগুলো তার মনে পড়ে। জাইকে বলেছিল তোমাকে বাঁচানোর জন্য আমি ইউন হিজাকে যেভাবে হোক না কেন অ্যারেস্ট করব। আমি আগের মতো সবকিছু আবারও ঠিক করে দিব। ইউন হিজা পুলিশের হাতে সে ধরা পড়ে যাবে। তাকে আমি এই ধরনের কাজ দ্বিতীয়বারের মতো করতে দিব না কখনোই। যাই বলেছিল এটা কোনো বিষয় না, আমি এখন সম্পূর্ণ ঠিক আছি। এইসব কথা ভেবে সে গাড়িতে বসে থেকে অনেক বেশি কান্না করতে থাকে আর ভেঙে পড়ে। তারপর সে থেমে যায় ও অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। তারপর সে গিলমন অনকে ফোন দিয়ে জানায় ইউন হিজার কাছে এখন যাই, যেটি শুনে সে পুরো ভয়ে পেয়ে যায়। সেই সময় চাইল্ড্রেন বলে তাকে আমি যেভাবে হোক না কেন বাঁচিয়ে নিয়ে আসবো। আমি বেঁচে থাকবো না হলে আমার বাবা বেঁচে থাকবে, দুটোর মধ্যে একটা। আমি জাইকে বাঁচানোর জন্য যদি আমার জীবনটাও দিত সেটি আমি দিয়ে দিব। এই জন্য যদি আমার সাথে কোনো কন্ট্যাক্ট না হয়ে থাকে তোমার, তাহলে তুমি প্লিজ যেভাবে হোক জাইকে খুঁজে বের করে ফেলবে, তার কোনো ক্ষতি কেউ যেন করতে না পারে। গিলমন অন বলে ঠিক আছে এইবার আমি আর আগের মতো লেট আসবো না, তুমি প্লিজ তোমার নিজের খেয়াল রেখো, আমি তোমাদের দুজনকেই যেভাবে হোক খুঁজে বের করে ফেলবো। তারপর চাইল্ড্রেন অনেক বেশি রাগান্বিত ভাবে স্পিডে গাড়ি চালিয়ে যেতে থাকে। তারপর সে আসে ইওরার কাছে। সেই সময় সে গাড়ি থেকে নেমে বলে তোমার ফোন আমাকে তুমি এখনই দিয়ে দাও। তারপর সে তার মোবাইলটি দিয়ে দেয়। ইওরা তাকে বলে ইউন হিজা বলেছে ডেড বডি ঘরে তোমার জন্য একটা উপহার রেখে গিয়েছে। কথা বলে সে তার মোবাইলটি বাইরে ফিকে মারে। তারপর চাইল্ড্রেন সে সামনের দিকে যেতে থাকে আর গিয়ে দেখতে পায় তার বাবা তার জন্য জাইর পুরো পরিবারের ছবির নিচে একটা হাতুড়ি রেখে দিয়েছে। তারপর সে ছবিটির দিকে তাকিয়ে থাকে এবং তার বাবার হাতুড়টি সে তুলে নেয়, যেটি আমরা গত পর্বতে দেখেছিলাম। হাতুড়টি নেওয়ার পর সে অনেক বেশি রেগে থাকে। অপরদিকে ইওরা মনে মনে বলতে থাকে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয়ে যায় তাহলে সেই মেয়েটি কোনোদিনই তোমার হতে পারবে না। চাইল্ড্রেন তার গাড়ি ফলো করে সে সামনের দিকে যেতে থাকে। এ পাশে তখন আমরা দেখতে পাই ডগ হাউসের ভিতর শিকল দিয়ে জাইর হাত ও পা বেঁধে রেখেছে আর সে অজ্ঞান হয়ে সেখানেই বসে আছে। ইউনহিজা তার হাতুড়টি সে ভালোভাবে প্রস্তুত করতেছিল। তখন সে তার হাতুড়িতে টেপ দিয়ে ভালোভাবে বেঁধে নিচ্ছে, যেটি দেখে সে অনেক বেশি ভয় পেতে থাকে। ইউনহিজা বলে কত বছর পার হয়ে গিয়েছে তাই না, যাই তোমাকে আমি বলেছিলাম না আমরা আবারও দেখা করব। অতীতে আমরা দেখতে পাই তখন তাকে বলেছিল হেই প্রিটি গার্ল তোমার সাথে খুব তাড়াতাড়ি আমি দেখা করব। যাই এটা মনে পড়ে আর সে অনেক বেশি ভয়ে কাঁপতে থাকে। ও আশেপাশে সে দেখতে থাকে আর বলে তুমি আমার ম্যানেজারের সাথে কি করেছো আমাকে বলো। তখন সে বলে আমি কিছু জানি না, হতে পারে সে মরে গিয়েছে। যেটি শোনার পর সে অনেক বেশি কান্না করতে থাকে। ইউন হিজা তার কাছে থেকে বলে এভাবে কাঁদতে হয় না, মরার পর অনেক বেশি সময় পাবে কান্না করার। যাই সেই সময় তার আগের কথা মনে পড়ে। অতীতে তাকে বলেছিল মরার পর তুমি কান্না করো। বর্তমান সময়ে যাই ইউন হিজাকে একটা জোরে চর মেরে দেয় আর বলে আমি সব সময় তোমাকে নিজের হাতে একটা চর মারতে চেয়েছিলাম। আমি তোর মতো মানুষকে দেখে ভয় পেয়ে জীবনে কখনো হারতে পারবো না। তারপর সে দাঁড়ালে তাকে বলে আমার কাছে এখনই তুমি ক্ষমা চাও। তোমাকে আমি বলেছিলাম না এখনই তুমি আমার কাছে ক্ষমা চাও। তুমি আমার সাথে যা যা করেছিলে ওই দুর্ঘটনার জন্য আমার নাম চেঞ্জ করে আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। আমি স্কুলে কখনো শেষ করতে পারিনি, কলেজে কোনো সময় যেতে পারিনি, আর কোনো বন্ধুও কখনো বানাতে পারিনি। ছুটির দিন আমি সব সময় আমার মা বাবার কবরস্থানের পাশে গিয়ে আমি বসে থাকতাম। তোমার জন্য আমার মুখ থেকে হাসিটি চলে গিয়েছে। কখনো আমি কাউকে কিছু বলতে পারিনি। আমার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে, আর আমি যাকে ভালোবেসেছি তাদেরকেও কখনো ঠিকমতো ভালোবাসতে পারিনি। তোমার জন্য আমার জীবন থেকে অনেক সময় চলে গিয়েছে, তাই তোমাকে আমার কাছে ও আমার বাবা মার কাছে ক্ষমা চাইতে হবে, আর সেই সব ভিকটিমদের পরিবারের কাছেও তোমাকে ক্ষমা চাইতে হবে, আর আমার কাছেও তোমাকে ক্ষমা চাইতে হবে। ইউন হিজা বলে যদি আমি ক্ষমা চেয়েও নেই তারপর কি হবে তুমি বলো। জীবনে তুমি যা কিছুই করো না কেন একদিন তো সবাইকেই মরতে হবে। এই জন্যই বলি আমাদের জীবনের কোনো মূল্য নেই। এখন তোমার জীবনেরও
কোনো মূল্য নেই। এই জন্যই কোনো মানুষকে মার্ডার করা কোনো পাপ কাজ নয়। তার কথাগুলো শুনে সে বলে, এটি শুধু তোমার কাছে মনে হতে পারে, তোমার কাছে তো কোনো কিছুই নেই, পুরো জীবন তো তুমি খেয়ে ফেলেছো। আমি 12 বছর ধরে ভিকটিমদের মেয়ে হিসাবে বেঁচে থাকার চেষ্টা করেছি, কিন্তু তোমার পাশে তো এখন কেউ নেই। এই জন্যই এই লাইফ তোমার জন্য অনেক বেশি বেকার। তুই একজন শুধু খুনি, যে তোর থেকে দুর্বল মানুষদেরকে তুই শুধু মারিস। ইয়ন হিজা বলে, তুই অনেক বেশি দুর্বল, এই জন্যই তুই মরে যাবি, এটা দুনিয়ার নিয়ম। আর তুই যখন মরে যাবি সেই সময় চাইল্ডজন বুঝতে পারবে সে আসলে কি। কিছুক্ষণের মধ্যে সে চলে আসবে। এখন যাই বলে, তুমি যদি আমাকে মেরেও দাও সে কখনোই তোমার মতো হবে না। এ পাশে চাইল্ডজন গাড়ি চালিয়ে সে আসতে থাকে। যাই আরো বলে, তোমার সন্তান সে কখনোই তোমার মতো হয়নি, আজ পর্যন্ত আমার কাছে এরকম কোনোটাই মনে হয়নি। আর এখন তোমাকে দেখে আমি বিশ্বাস করে ফেলতে পারি চাইল্ডজন সে তোমার থেকে সম্পূর্ণ আলাদা। ইয়ন হিজা বলে, তুমি কি সেই রাতের কথা ভুলে গিয়েছো যে রাতে চাইল্ডজন আমাকে মেরে বুঝিয়ে দিয়েছিল সে আমার মতো ভুল পথে চলে গিয়েছে, তাই আমাকে ঠিক করতে হবে। ওর মধ্যে যত রাগ আসবে তত বেশি সে শক্তিশালী হয়ে উঠবে। তারপর সে বুঝতে পারে যাকে সে বাঁচানোর চেষ্টা করেছিল তার আসলে কোনো মূল্যই নেই এই দুনিয়াতে। যাই বলে, আমি জানি না তুমি সেই রাতে কি দেখেছিলে, কিন্তু চাইল্ডজন সে তোমার মতোই কখনোই ছিল না। ও যা কিছু করেছিল সবকিছু আমার জন্য করেছিল। ও তো তোমার মতো না, 16 বছর ধরে তুমি তাকে শুধু ভুল শিক্ষা দিয়ে এসেছিলে, তারপর সে তোমার মতো কখনোই হয়নি। তার কথাগুলো শুনে ইয়ন হিজা অনেক বেশি রেগে যায় আর তার হাতুড়ি দিয়ে মারতে লাগে। এ পাশে আমরা তখন দেখতে পাই গিলমন অন ও বাকি সব ডিটেকটিভরা মিলে যাই সাথে কি ঘটনা ঘটেছিল সেটি তারা দেখতে থাকে। গিলমন অন সবাইকে আদেশ দেয়, এখন তাদেরকে ওয়ান্টেড লিস্টে দিয়ে দাও ও গাড়িকে ট্র্যাক করার চেষ্টা করো। হতে পারে তারা গাড়িটি রাস্তার মধ্যে পাল্টিয়ে ফেলেছে, এই জন্যই তোমরা সবকিছু সার্চ করো। ইয়ন হিজা পুরোনো বাড়ি থেকে শুরু করে যেসব জায়গায় আগে ছিল সেই সব লোকেশনগুলো ট্র্যাক করে দেখো কোথায় তাদেরকে বন্দি করে রেখেছে। এই কথাগুলো বলে সে ওখান থেকে চলে গেলে টিপ কিমকে বলে, চাইল্ডজন সে কি আসলে ঠিক আছে? পুলিশ একাডেমির দিন থেকে তার সাথে সবাই অনেক খারাপ ব্যবহার করত এবং তার বাবার জন্য তাকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হতো। ইয়ন হিজার বুক রিলিজ হওয়ার পর সবাই তার রুমের পাশে তার বাবার বইটি রেখে দিত। তার জন্য সে কখনোই কারোর জন্য কমপ্লেন করেনি, ও শুধু চুপচাপ সবকিছু সহ্য করে যেত নীরবে। এখন তো আরো অনেক বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে, কারণ অফিসার গোকে সে নিজের পিতার মনে করত। তারপর তার ভাই বোন ও মায়ের মার্ডার করতে চেয়েছিল। আসলে সে এখন কি করতে চাচ্ছে ইয়ন হিজা? ডিটেকটিভ কিম বলে, মানুষের মতো দেখতে হলেই মানুষ কখনো হয়ে যায় না। এ পাশে ইয়নজি আসে গিলমন এর কাছে আর বলে, আপনি এই অবস্থায় গাড়ি চালাতে পারবেন না। আসলে তার হাত পা সবকিছু কাঁপতেছিল। তারপর তাকে নিয়ে চলে যায়। সেই সময় আমরা দেখতে পাই গিলমন অন আসে ইউনহুর কাছে হসপিটালে। তার কাছে বলে সব ঘটনা। সে শুনে পুরো অবাক হয়ে যায়। গিলমন অন বলে, আমরা সব জায়গাতেই খুঁজে দেখেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি তোমার বাবাকে ভালোভাবে চিনো, তোমার মাথায় এমন কোনো জায়গা আছে যেখানে সে থাকতে পারে? ইয়নহু বলে, তারা হয়তো বা ডগ ফার্মে থাকতে পারে। সে চাইল্ডনের সাথে যেত সব সময়। ইয়নহু বলে, আমার ভাই ও তোমার বোনকে তুমি যেভাবে হোক তাদেরকে নিয়ে আসো। তারপর সে ওখান থেকে বের হয়ে চলে যায়। সেই সময় হসপিটালে আসে তার মা ও বোন। দেখতে পায় ইয়নহু কান্না করতেছে। তারপর তাকে জিজ্ঞেস করলে সে কোনো কিছু তাদেরকে বলতে পারে না, শুধু কান্না করতে থাকে। অপরদিকে চাইল্ডজন সে চলে আসে তার বাবার পুরনো ডগ ফার্মে। তারপর গেট খুলে সে ভিতরে ঢুকতে থাকে। সামনে গিয়ে দেখতে পায় তার বাবা সেখানে দাঁড়িয়ে আছে। ইয়ন হিজা বলে, অবশেষে তুমি চলে এসেছো? চাইল্ডজন জিজ্ঞেস করে যাই সে কোথায় আছে। তার বাবা বলে, 12 বছর হয়ে গিয়েছে। আমি তোকে বলেছিলাম না যেসব ব্যক্তিরা তোকে দুর্বল বানিয়ে দিবে সবাইকে আমি মেরে ফেলবো। একজন অপরজনের দিকে শুধু রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। অপরদিকে গিলমন অন ইয়নজিকে ফোন দিয়ে বলে পুরো ফোর্স নিয়ে আসতে, আর সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে যেতে থাকে। ইয়ন হিজা চাইল্ডজনকে বলে, এই দুনিয়াটা একটা খাঁচার মতো, এখানে শুধু শক্তিশালী মানুষরাই বেঁচে থাকতে পারে, এখানে ভালোবাসা ও কান্না করার কোনো জায়গা নেই। চাইল্ডজন ইয়ন হিজার কলার চেপে ধরে আর হাতুড়ি নিয়ে তাকে মারার প্রস্তুতি নেয়। আর সে পাগলের মতো হাসতে থাকে আর বলে, খুব সুন্দর, তোকে দেখে আমার অনেক বেশি শান্তি লাগতেছে। চাইল্ডজন জিজ্ঞেস করে যাই সে কোথায় আছে, আমাকে বল। ইয়ন হিজা বলে, আমি তো তাকে মেরে ফেলেছি। যেটি শুনে সে পুরো চমকে যায়। তার বাবা আরো বলে, 12 বছর আগে সে রাতে আমি যা করতে পারিনি সেটি এখন কমপ্লিট করেছি। তুই আমার সন্তান, আমি তোকে আবারও অনেক বেশি শক্তিশালী করে তুলবো বলে তার বাবা তাকে ধাক্কা মেরে তার গলা চেপে ধরে আর সে পাগলের মতো হাসতে থাকে। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।